বাংলাদেশ থেকে এসেছেন। বাংলাদেশ থেকে এসে কলকাতা দখল করতে এসেছেন? যারা চাচ্ছে যে খোলা পানিতে মাছ শিকার করতে বা এটা কারা? 71-এ পরাজিত শক্তি যারা, হ্যাঁ পাকিস্তানি পাকিস্তানকেই তাহলে সরাসরি কলকাতা দখল হয়ে যাবে এবং তারাই করবেন। এবার কলকাতায় গিয়ে বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। আপনি কি বাংলাদেশি? হ্যাঁ। কলকাতায় এসেছেন দখল করতে? না, দখল করতে না, আসলে আমরা এখানে সেফ না। কেন সেফ নয়? কেন সেফ না? এখানে সংখ্যালঘুদের উপর অনেক অত্যাচার, আমার নিজের পরিবারের উপর হামলা হয়েছে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে, যার কারণে আমরা সেফ ফিল না করার কারণে আসলে এই কলকাতায় এখন আশ্রয় নিয়েছি। এখন দেখা লন্ডনে ভাষণ দিতে গিয়ে কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীগুলো গ্রেপ্তার হয়েছে। এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বিশাল এক সুখবর। সেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস কি এমন এই কাজটি করিয়েছে, সবকিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। কিভাবে আওয়ামী লীগ সব জায়গা থেকেই কট খেয়ে যাচ্ছে, একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই বিষয়টি আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। এই বিষয় নিয়ে কিন্তু মুখ খুলেছে জাহিদ টাকি ভাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে। সেই সাথে নাইম ভাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে। আপনারা সেই বিষয়গুলো বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম লাইভ নিউজ পেতে পছন্দ করেন দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন জানাচ্ছি অসংখ্য তাদের ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছেন। বাংলাদেশ থেকে এসে কলকাতা দখল করতে এসেছেন? দখল করতে কেন আসবো? আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে এবং তারাই করবেন। শুধুমাত্র কলকাতা না, উত্তর পূর্ব ভারতের একাংশও দখল করে নেবে বাংলাদেশ। আমি সেটা শুনিনি। এই যে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রতিদিনই সংখ্যালঘুদের ওপর নিপীড়নের যে ছবি, সে ছবি সত্যি না মিথ্যা? অবশ্যই যাহার ওটা কিছু হলো তো বটে হয়েছে। কতদিন ধরে কলকাতা? আমরা আসছি এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি? না, বাংলাদেশ এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা অবশ্যই অনভিপ্রেত, কারণ ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে অকৃত্রিম বন্ধু। তো এই যেহেতু আমাদের 3 দিকে ভারত, তো আমাদের এই প্রতিবেশী ছাড়া আসলে পারস্পরিক আমাদের যে বন্ধুত্ব সম্পর্ক, এটা যে কোনোভাবেই ঠিক রাখা উচিত। এবং যারা এই অস্থিতি সৃষ্টি করছে, আমি বলবো তারা আসলে ভিন্ন উদ্দেশ্যে করছে। এবং ইন্টারন্যাশনাল ল বলে একটি ল রয়েছে, যেখানে প্রত্যেকটি দেশকে সেই ল মেনে চলতে হয়। সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে কলকাতা দখল হয়ে যাবে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যারা বুদ্ধি রয়েছে, যাদের কথা আপনি বললেন যে একাংশ করছে, বাকি একাংশ আপনারা কি করছেন? না, অবশ্যই এটা তো প্রতিবাদ জানাচ্ছেন। ডেফিনেটলি প্রতিবাদ জানানো হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনার যারা এটা করছে তারা তো নীতি নির্ধারণী পর্যায়ের কেউ না। আমাদের বর্তমান যে সরকার রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারে তার বন্ধুত্ব কথা বলছে। এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল মানুষ যারা চাচ্ছে যে খোলা পানিতে মাছ শিকার করতে বা 71-এ পরাজিত শক্তি যারা, হ্যাঁ পাকিস্তানকেই তাহলে সরাসরি ডেফিনেটলি তাদের যারা তারাই আসলে চাচ্ছে না যে ভারত বাংলাদেশে এই বন্ধুত্ব অটুট থাকুক। ওই প্রতিশোধ তারা নিতে চাচ্ছে আর কি। এই যে পরিস্থিতি বা মানে ভারতের উপরে নির্ভরশীল থাকতে হয় আপনাদের বেশ কিছু অংশে, সেখানে দাঁড়িয়ে ভারত বিরোধী স্লোগান উঠছে বারবার। পুরো বিষয়টা কিভাবে দেখছেন দেশে? দেখেন, আমরা প্রতিবেশী, এখানে সাম্যের ভিত্তিতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেটা দেশ। অবশ্যই এই ভারতের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তারা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় 2 কোটি আমাদের উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছেন, আমাদের মুক্তিতে সহায়তা করেছেন। এই কৃতজ্ঞতাবোধটা অবশ্যই আমাদের যারা প্রকৃত শান্তিপূর্ণ নাগরিক তাদের মধ্যে রয়েছে। তো আমরা এই সম্পর্কটা সারাজীবন রাখতে চাই। যারা এখন উদ্ভূত পরিস্থিতিতে এই বিগত সরকারের পতনের পরে একটা মানে ভোলাটাইল সিচুয়েশন হয়েছে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা চাচ্ছে যে 71-এ যারা হেরেছিল এই প্রতিশোধে সেই তারা চেষ্টা করছে এই অস্থিতিশীল সৃষ্টি করার জন্য। এই আওয়ামী লীগ তাদের কর্মী সমর্থক তারা কেমন রয়েছেন? তারাও কি হিন্দুদের মতন বা খ্রিস্টানদের মতন নিপীড়িত হচ্ছেন? ডেফিনেটলি হচ্ছে। এটা তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আগে যেমন একটা কন্ট্রোল ছিল, ওভারঅল সব কিছু স্থিতিশীলতা ছিল। 15 বছরে একদিনের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ। ছাত্র আন্দোলন সম্ভবত সেই জন্যই হয়েছিল যে পুরো বিষয়টা সিস্টেমেটিক হওয়ার জন্য। এই যে অগ্নিমূল্য, বাজারের যে অগ্নিমূল্য, দাম বৃদ্ধি, সবকিছুটা কন্ট্রোল করার জন্যই আপনাদের ছাত্র আন্দোলন হয়েছিল। এবং তার যে প্রতিফলন, সেটা কি কোনো জায়গায় কি নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে? না, অবশ্যই বাস্তবতা কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আপনার জনজীবনের যে যানবাহনের নিরাপত্তা, মানুষ কি চায় সাথে যানবাহন নিরাপত্তা, সেইটা অনেক ক্ষেত্রেই মানে ম্যাক্সিমাম ব্যাহত হচ্ছে। যানবাহনের নিরাপত্তাটা প্রাইম ফ্যাক্টর এখানে। ল অ্যান্ড অর্ডার আমি বলবো যে টোটাল ক্যাওয়াস এই মুহূর্তে। আগে যেমন আমার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন, সব কিছু সুন্দরভাবে কন্ট্রোল করতেন অথবা স্থির রাখতেন, এইটা এখন নাই। এখন যে যার মতো এরকম হাজার টেস্ট খোলা তৈরি হয়েছে, যে যার মতো ইচ্ছাধীনভাবে কাজ করছে। এই কারণে দাবির সাথে থাকবে, জনগণের সাথে থাকবে, দেশের সাথে থাকবে, তাদের সাথেই শুধু জনগণ থাকবে। বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো।
ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের, যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার। কিন্তু ওই ভারত বিগত 16 বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল, ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, সেই সম্পর্ক এই বাংলাদেশ আর কোনোদিন সফল হবে না। আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের পাড়ের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকবো, একসাথে লড়বো। কিন্তু কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। আমরা একটি কথা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, সেটি হচ্ছে এই বাংলাদেশে বিগত 16 বছরে এই যে গুণগুলো হয়েছে, এই যে খুনগুলো হয়েছে, এই যে হত্যাগুলো হয়েছে, এই যে জুলুমগুলো হয়েছে, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশকে গণজুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে, সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায়, আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না। আমরা কি সেই সুযোগ দিব? আমরা কি সেই সুযোগ দিব? আমরা কি 24-এর অভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ করি? আমরা কি সেই স্লোগানে গলা মিলাতে পারি? ফাঁসি 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 চাই, করি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, করি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের লড়াই শুরু হয়নি। আমরা আমাদের লড়াইয়ের মাত্র প্রথম ধাপ অতিক্রম করেছি। আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, অন্য স্বার্থগুলোকে এক পাশে রেখে যদি 24-এর অভ্যুত্থানের মতো আমরা আবারও ঐক্যবদ্ধভাবে ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে থাকতে পারি, তবে আমাদের যে বিজয়, আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের বিজয় আবশ্যক। আমাদের আবারও দেখা হবে রাজপথের কোন লড়াইয়ে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন এবং তার পলায়ন এবং সেখানে খেলাফতি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার যে সম্ভাবনা, এটির কারণে সারা দুনিয়ার অনেক মানচিত্র পাল্টে যাবে। অনেকগুলো যুদ্ধের ক্ষেত্র, সেটি ট্র্যাডিশনাল যুদ্ধ হোক কিংবা গেরিলা যুদ্ধ হোক কিংবা ঠান্ডা যুদ্ধ হোক কিংবা মনস্তাত্ত্বিক যুদ্ধ যেটিকে বলা হয় কোল্ড ওয়ার, তো সেই যুদ্ধের সকল হিসাব পাল্টে দেবে মাশরিক থেকে একেবারে মাগরিব পর্যন্ত। এর কারণ হলো এই জায়গাকে কেন্দ্র করে যে সাগরগুলো রয়েছে, আরব সাগর রয়েছে, অ্যারাবিয়ান সি, এরপর রয়েছে লোহিত সাগর, রেড সি, তারপর রয়েছে পারস্য উপসাগর, তারপর রয়েছে ভূমধ্য সাগর। তো এই সাগরগুলো অর্থাৎ ভূমধ্য সাগর, তারপরে পারস্য উপসাগর, আরব সাগর এবং লোহিত সাগর। আবার এই সাগরকে কেন্দ্র করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জলপথ রয়েছে, যেমন রয়েছে সুয়েজ ক্যানেল, এরপর রয়েছে সাত-ইল আরব যে জলপথ সেটি, এরপরে যেটি রয়েছে বসফরাস প্রণালী তুরস্কের। এই পুরো জায়গাগুলোতেই নতুন একটা সমীকরণ দেখা দেবে এবং এই যে জলপথ, এই জলপথ এবং এই জলপথের উপর আধিপত্য এবং যে সমুদ্রগুলোর কথা বললাম, সেই সমুদ্রগুলোকে কেন্দ্র করে যে বিশ্ব বাণিজ্য, তার উপরে কিন্তু হাজার হাজার বছর ধরে পৃথিবীর যে ইতিহাস
রাজনীতি সবকিছু নির্ভর করেছে। আমেরিকা খুব বেশি দিন হলো আবিষ্কার হয়নি, কলম্বাসের জমানাতে। আমেরিকা আবিষ্কৃত হওয়ার পরে আমরা আমেরিকার নাম জানছি, কানাডার নাম জানছি, মেক্সিকোর নাম জানছি, ওখানকার সভ্যতার কথা শুনছি, ওখানকার পানামা খালের কথা বলছি, প্রশান্ত মহাসাগরের নাম আমরা জানছি, আটলান্টিক মহাসাগরের গুরুত্ব আমরা বুঝতে পারছি, এরকম আরও অনেক কিছু। কিন্তু ওই অংশটি যদি বাদ দেন, অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এটাকে বাদ দিয়ে সারা দুনিয়া, বাকি যে দুনিয়া ইনক্লুডিং অস্ট্রেলিয়া এবং ইউরোপ, এই যে পুরো দুনিয়া, এই দুনিয়ার সকল কিছুর একটা সিংহভাগ নিয়ন্ত্রিত হয় এই জলপথ দ্বারা এবং এই ভূমির মধ্য দিয়ে, অর্থাৎ এই যে সাগরগুলোর কথা বললাম, এর তীরবর্তী যে রাষ্ট্র, তার মধ্য দিয়ে প্রাচীন একটি রাস্তা, সিল্ক রুট, এটাই বিশ্বের ব্যবসা বাণিজ্যের মেরুদণ্ড এবং টিল নাও এখন পর্যন্ত। তো এই জায়গার কর্তৃত্ব নেওয়ার জন্য সুলতান সুলেমান চেষ্টা করেছেন, অর্থাৎ সুলতান সুলেমানের অটোম্যানরা চেষ্টা করেছেন, সফল হয়েছেন। ইংল্যান্ড চেষ্টা করেছে, ফ্রান্স চেষ্টা করেছে, এবং তারা সব এখন চায়না চেষ্টা করছে। আমেরিকার যে এত বড় বড় নৌবহর, রাশিয়ার যে এত বড় বড় নৌবহর, সব কিন্তু এই বেশিরভাগই এই এলাকাগুলোতে মোতায়েন, এখানের উপর আধিপত্য বিস্তার করার জন্য। এখন যেভাবে তেল নিয়ে ব্যবসা বাণিজ্য হচ্ছে, তো এর আগে আরও যে বিভিন্ন পণ্য, সেটা নিয়ে ব্যবসা বাণিজ্য হতো, অর্থাৎ পুরো উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং তার সঙ্গে ইউরোপ এবং ইউরোপের সঙ্গে এশিয়ার যে সংযোগ, এই সংযোগের স্থল এবং জলপথ এই যে এলাকাটি নিয়ন্ত্রণ করে, সেই এলাকাগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে এলাকা সেটি হলো সিরিয়া। তো সেই সিরিয়াতে এখন খেলাফতি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। এবং এখানে বিদ্রোহীরা যেভাবে ভূমিধস বিজয় লাভ করেছে, এটা আফগানিস্তানেও হয়নি, তালিবানদের ওখানেও হয়নি। তালিবানরা একটা নেগোসিয়েশনের মাধ্যমে, অর্থাৎ আমেরিকার সঙ্গে তাদের বেশ কয়েক বছর ধরে রিপ্যাট্রিয়েট, অর্থাৎ আমেরিকান সৈন্য চলে যাবে, এরকম একটা ইতিবাচক আলাপ আলোচনা চলছিল। আমেরিকাকে তারা বলতে গেলে সেই কূটনীতির ময়দানে তালেবানরা খেয়ে দিয়েছে। অর্থাৎ আমেরিকা কল্পনাও করতে পারেনি যে একদিকে তারা আলোচনা চালাচ্ছে আর অন্যদিকে তারা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল, এবং আমেরিকাকে কোনো সুযোগ না দিয়ে রীতিমতো বোকা বানিয়ে তারা কাবুল দখল করে ফেলেছিল। কিন্তু কাবুল দখল করার পরেও তারা আমেরিকান সৈন্যদেরকে বন্দী না করে তাদেরকে ফেরত যাওয়ার সুযোগ করে দিয়েছে। কিন্তু যে ঘটনাটা সিরিয়াতে ঘটল, সেটা হলো বিদ্রোহী বাহিনীর নিকট সিরিয়ান সেনাবাহিনী, যারা কিনা গত 15 বছর ধরে কন্টিনিউয়াসলি তারা বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে, তুরস্ককে মোকাবেলা করছে, আমেরিকান সৈন্যকে মোকাবেলা করছে, রাশিয়ান সৈন্যের সঙ্গে বন্ধুত্ব করছে, এবং যাকে বলা ইরানের সৈন্যদের বন্ধু হয়ে তাদের অপারেশনগুলো বাস্তবায়ন করছে, এবং ইসরায়েলের যত রকম চক্রান্ত আছে তা তারা মোকাবেলা করছে। এই সময়ের মধ্যে তারা সৌদি আরবের সঙ্গে শত্রুতা করেছে, এবং এই সেনাবাহিনীর যে ইতিহাস, সেটি 50 বছরের কন্টিনিউয়াস একটা ফ্যামিলি রেজিম, মানে তার যে পিতা, আসাদের যে পিতা বাশার আল আসাদ, মিস্টার বাশার, তার আমল থেকে এটা 50 বছর যাবত চলে আসছে। তো এই 50 বছরের একটা বাহিনী, সেটা সম্পূর্ণভাবে এই বিদ্রোহীদের নিকট আত্মসমর্পণ করেছে, অস্ত্রসহ পোশাক সহ। ফলে এই যে বিদ্রোহীরা, তারা একটা এরকম আর্মি তৈরি করছে, যে আর্মির সঙ্গে আলটিমেটলি সমসাময়িক গত 100 বছরে এরকম একটা বিপ্লবী আর্মি তুলনা করা যায় না, অন্য কোনো কিছু আমি তো দেখি না। আফগানিস্তানে যে আর্মি, তালিবানদের আর্মি, সেই আর্মির মধ্যেও সাবেক আর্মিরা আছে। তারপরে ইরাকে যে আর্মি, সেখানে রিপাবলিকান গার্ডকে ভ্যানিশ করা হয়েছে, কিন্তু মূল সেনাবাহিনীকে কিন্তু ভ্যানিশ করা হয়নি। এমনকি ফ্রান্সের যে বিপ্লব হলো, তারপর ইরানের যে বিপ্লব হলো, সেখানেও আর্মিকে পুরোপুরিভাবে ভ্যানিশ করা হয়নি, কিন্তু এখানে আর্মি ভ্যানিশ হয়ে গেছে। ফলে বিপ্লবের পর কিউবাতে যে ঘটনাটা ঘটেছিল, কিউবা ছোট রাষ্ট্র, এরকম একটা বিপ্লবী আর্মি এই বিশ্ব এই প্রথম দেখতে পাচ্ছে। অ্যাবসলিউটলি রেভলিউশনারি গার্ড হিসেবে আপনি তাদেরকে বলতে পারেন। তো এই আর্মি যেন তেন আর্মি নয়। তো সেই আর্মির মাধ্যমে যে খিলাফত, সেই খিলাফতের প্রতিটি লোক, প্রতিটি মানুষের মধ্যে একটা জিহাদি চেতনা কাজ করবে। এখন আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব যাদের ইসলাম ফোবিয়া রয়েছে, তাদেরকে সর্বশক্তি নিয়োগ করে এই সিরিয়ার মাটিকে
একেবারে মিশিয়ে দিতে হবে জমিনের সঙ্গে, এবং এখান থেকে যারা এই যুদ্ধে বিজয় হয়েছে তাদের একজনকেও বাঁচিয়ে রাখা যাবে না। এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এছাড়া এখন যারা বিজয়ী হয়েছেন তারা মোরাললেস মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং ভারত সবাইকে ডমিনেট করবে। এবং এই অবস্থার ফলে ইমিডিয়েটলি ইভেন ইরানেরও আগে সবচেয়ে বেশি বিপদে পড়তে যাবে ভারত। এর কারণ হলো ভারতের যে অর্থনীতি, এই মুহূর্তে ভারতের যে অর্থনীতি এটি মধ্যপ্রাচ্য নির্ভর। তো মধ্যপ্রাচ্যের যে সকল দেশে, কাতারে, তারপরে যাকে বলা হয় সংযুক্ত আরব আমিরাতে, সৌদি আরবে ভারতীয়রা যে প্রাধান্য দেখাচ্ছে সেই জায়গাটাতে আলটিমেটলি তাদেরকে ছাড় দিতে হবে এবং তাদেরকে একেবারে আনডিক্লেয়ার্ড, আনকন্ডিশনাল, মানে কোনো কিছু ডিক্লেয়ার না করে নিজেরা চুপিসারে ভালো মানুষ হয়ে যাওয়ার মতো যে অবস্থা, সেটা হলো নিজেদের দেশের মুসলিম নিধন, মুসলমানদের নিপীড়ন, কাশ্মীর সমস্যার সমাধান, এটাকে ম্যাজিক্যালি তাদেরকে সলভ করতে হবে, রিজলভ করতে হবে। এতে কোনো রকম যদি কার্পণ্য মোদী সরকার করে তাহলে ভারতবর্ষে যে কী হবে সেটা তারা এখনও কল্পনা করতে পারছে না। দ্বিতীয়ত হলো যে এর দ্বারা কাশ্মীরের যে স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনটা দানা বাঁধবে এবং এটা আরও শক্তিশালী হবে এবং আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীর একত্র হওয়ার যে দীর্ঘদিনের যে লালসা, কামনা, বাসনা, আন্তর্জাতিক কূটনীতি, এটি এই সময়টিতে এসে একেবারে আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়ে যাবে, যেটি মিস্টার নরেন্দ্র মোদী সামাল দিতে পারবেন না। এবং উনি যখন দ্বিতীয়বার ক্ষমতায় এলেন, এসে সেখানে যে সামরিক অভিযান চালিয়েছেন এবং কাশ্মীরে যে অমানবিক ঘটনা ঘটিয়েছেন এবং সেখানে প্রায় 7 লাখ সৈন্য তিনি সেই কাশ্মীর ভ্যালিতে নিয়োগ করে যে তাণ্ডব চালিয়েছেন এবং সারা দুনিয়াকে বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং স্বয়ং রাহুল গান্ধীকেও কাশ্মীরে যেতে দেওয়া হয়নি, সেই জিনিসটি এই সিরিয়ার এই ঘটনার পক্ষে, মানে ঘটনার পর সম্ভব হবে না। এরপর এমনিতেই তালিবানদের বিজয়ের ফলে মিস্টার নরেন্দ্র মোদীর অনেক ক্ষতি হয়েছে, তার সরকারের ক্ষতি হয়েছে, তার সরকারে যারা পৃষ্ঠপোষক ব্যবসায়ী রয়েছে তাদের ক্ষতি হয়েছে এবং আদানি, আম্বানি এরা প্রচুর টাকা লস করেছে। বলা হয়ে থাকে আফগানিস্তানে তারা প্রায় $8 বিলিয়ন তারা লোকসান দিয়েছে এই তালিবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর। এবং এখনও পর্যন্ত বিভিন্ন মাধ্যমে তারা চেষ্টা করেছে তালিবানদের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করার জন্য, এমনকি তালিবান সরকারকে স্বীকৃতি দিয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা করে তারা তাদের সেই যে ভারতের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের একটা নিশ্চয়তা তারা চাচ্ছিল। কিন্তু তালেবানরা এখন ভারতের নরেন্দ্র মোদীর চাইতে অনেক ভালো কূটনীতি বুঝে গেছেন, ফলে তারা হাও বলছেন না, নাও বলছেন না, শত্রুতাও করছেন না, আবার বন্ধুত্বও করছেন না, আর মধ্য থেকে তারা এমনভাবে এগিয়ে যাচ্ছেন যেটি ভারতের জন্য একটা মারাত্মক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই যে আমাদের আফগানিস্তানের সমস্যার পরে এখন আপনি চলে আসেন মায়ানমারে। মায়ানমারে চীনের কাছে একেবারে সর্বাংশে ভারত পরাজিত হয়েছে। এখানে যে রোহিঙ্গা মুসলিম সমস্যা, এখানে কিন্তু রোহিঙ্গাদের মধ্যে মুসলিম আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, হিন্দু রোহিঙ্গা আছে, কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা। এখন এই যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা তারা মূলত চীনের দ্বারা ইনফ্লুয়েন্সড, আর বাংলাদেশে যারা আছে তারাও কিন্তু চীনের দ্বারা ইনফ্লুয়েন্সড এবং এই জিনিসটি খুব বেশি দিন থাকবে না। তারা এই সিরীয় যারা বিপ্লবী রয়েছেন এবং আফগানিস্তানে যারা তালিবান রয়েছেন তাদের মধ্যে খুব দ্রুত, অর্থাৎ রোহিঙ্গা মুসলিমদের মধ্যে যারা বাংলাদেশ আছেন তারা এবং যারা মায়ানমার আছেন তারা দ্রুত এখানে ইসলামী বিপ্লবের বা খিলাফতের যে একটা জোশ, এটা এখানে চলে আসবে এবং এই পুরো জোশটাই তারা ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে এবং ভারত সীমান্তে, এতে কোনো সন্দেহ নেই। এরপর পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে সেখানে মুসলমানদের একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাদের 24 পরগনা জেলা, মেদিনীপুর 24 পরগনা জেলাগুলো থেকে যেগুলো বাংলাদেশের পাওয়ার কথা ছিল, তো মুর্শিদাবাদ, 24 পরগনা, মেদিনীপুর, এই যে এলাকাতে যে বিশাল মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং কলকাতা শহরে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, কিছু কিছু এলাকা রয়েছে যেটি 1920 সনে 21 সনেও ব্রিটিশ জমানাতেও ওখানে হিন্দুরা ঢুকতে পারতেন এবং এখনও পর্যন্ত সেই এলাকাতে মুসলমানদের রাজত্ব। ভারতবর্ষে দুটো জায়গাতে মুসলমানরা খুব শক্তিশালী, একটা হলো কলকাতাতে আর একটা হলো মধ্যপ্রদেশ, এমনকি কাশ্মীরের চাইতেও তারা কিন্তু মধ্যপ্রদেশে ইউপি, উত্তরপ্রদেশে, নট মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, যে আমরা যে এলাহাবাদ বলি না, এলাহাবাদ হাইকোর্ট খুব বিখ্যাত, ওখানকার মুসলমানরা এতটা শক্তিশালী যে ওখানে মোদী রাজত্ব চলে না। কলকাতাতে মুসলমানরা এতটা শক্তিশালী যে ওখানে আসলে শুভেন্দু বা বিজেপির যত কথাবার্তা বলি না, মুসলিম প্রধান এলাকাতে গিয়ে তারা
ঢুকতে তারা সাহস পাবে না। আবার এই যে আমাদের আসামের যে করিমগঞ্জ আছে, যেটা আমাদের হওয়ার কথা ছিল, সেখানে মুসলমানরা এতটা শক্তিশালী যে ওদের ভয়ে মানে পুরো আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, তারপরে শেষে বিহার, এরা সব ভীত সন্ত্রস্ত থাকে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।